আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ইরানের একটা মিডিয়া হাউস জানিয়েছে যে এই বিক্ষোভে সেদেশে 12,000 মানুষ মারা গেছে। 12,000, 12,000। এবং রয়টার্সে ইরানের একজন কর্মকর্তা জানিয়েছিলেন যে এই বিক্ষোভে 2,000 মানুষ মারা গেছে। আমরা এখনো সঠিক তথ্যটা জানি না, কারণ ইরান সরকারের তরফ থেকে ডিক্লেয়ার করা হয়নি, এগুলো গণমাধ্যমের খবর। কিন্তু যদি তাদের খবর সত্য হয় তাহলে এটা একটা বড় ধরনের সংখ্যা, এবং ইরানে ব্যাপক পরিমাণে গোলাগুলি হয়েছে, মানুষ মারা গেছে, সেখানকার পরিস্থিতি খুব খারাপ হয়ে উঠেছিল, এটি প্রমাণ করে। আমি আপনাদেরকে একটা তুলনা করে বুঝাই। যেমন ধরুন, বিবিসির এক খবরে বলা হয়েছিল যে 2025 সালে ইউক্রেনে 2,514 জন সিভিলিয়ান মারা গিয়েছিল রাশিয়ার আক্রমণে। অর্থাৎ 2,500-এর কিছু বেশি সিভিলিয়ান মারা গিয়েছিল এমন একটা যুদ্ধে, যেই যুদ্ধটা তৃতীয় বছর পার করেছিল। 365 দিনে 2,500 মানুষ মারা গেছে। আর এখানে আমরা দেখলাম 2 সপ্তাহের বিক্ষোভের মধ্যে 12,000-এর মতো সিভিল মানুষ মারা যাচ্ছে, বা 12,000-এর মতো মানুষ এখানে মারা যাচ্ছে। এই যদি তুলনা করা যায় তাহলে এটি একটা যুদ্ধের চেয়েও ভয়াবহ পরিস্থিতির কথা নির্দেশ করে থাকে। ইরানের ইন্টারনেট বন্ধ ছিল, বহির্বিশ্বের সঙ্গে ইরানের যোগাযোগ বন্ধ ছিল। ফলে ইরানের ভেতরে কি হয়েছে সেই সঠিক বিষয়টি অনেকে জানতে পারেনি, বা অনেকের কাছে সব তথ্যগুলো আসেনি। তারপরে যখন ইন্টারনেট কিছু কিছু চালু হলো, বহির্বিশ্বের সঙ্গে যখন যোগাযোগ কিছুটা শুরু হলো, তখন অনেক ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। আমি সেসব ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি না, সেগুলো দেখতে ডিস্টার্বিং। হাসপাতালে লাশের সারি, মানুষের চিৎকার, মিছিল, গুলির শব্দ, এগুলো রয়েছে সেসব ভিডিওতে। সুতরাং সেগুলো আমরা দেখাচ্ছি না। আবার ধরুন, শুধু যে ভিডিও তা নয়, বিভিন্ন গণমাধ্যমে ইরানের ভেতর থেকে টেলিফোনে যারা যোগাযোগ করেছেন তারা বর্ণনা করেছেন ভয়াবহতা, গুলি, মৃত্যু, লাশ, হাসপাতাল পরিস্থিতি, সেসব বিষয়গুলো তারা বর্ণনা করেছেন। এবং তারা বলেছেন যে শুক্রবার রাতটা ছিল তাদের একটা রক্তাক্ত রাত। শুক্রবার কেন? চলুন আমরা এই যে আন্দোলনের টাইমলাইন আমরা মিলিয়ে দেখি। 28 ডিসেম্বর আন্দোলনটা শুরু হয়েছিল অর্থনৈতিক সংকটকে সামনে রেখে। 6 জানুয়ারিতে এসে রেজা পাহলভি বিক্ষোভকারীদেরকে ব্যাপকভাবে নামার জন্য আহ্বান জানান। রেজা পাহলভিকে, তিনি 1979 সালে ইসলামী বিপ্লব হওয়ার আগে যিনি রাজা ছিলেন, শাহ ছিলেন, তার ছেলে। তিনিও 50 বছর ধরেই যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবনযাপন করছেন, এবং তিনি আহ্বান জানালেন সবাইকে প্রতিবাদ করার জন্য। ইরান সরকার, আপনারা জানেন, স্পষ্টই বলে দিয়েছেন তারা যে এই যে এটিকে দাঙ্গাবাজ বলেছেন যারা প্রটেস্টার আছে তাদেরকে, এবং এই অগ্নিসংযোগ, অস্থিরতা, এসব যারা করছে তারা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলেছে। এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য তারা এইসব কথাগুলো বলেছেন। এখন এরপর 8 তারিখে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, তখন বিশ্বের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ইরান। এবং এই 8 থেকে 10 তারিখের ভেতরে ইরানের ভেতরে ব্যাপক পরিমাণে গোলযোগ এবং এই হতাহতের ঘটনাগুলো হয়েছে বলে এখন গণমাধ্যমগুলো জানাচ্ছে। ঠিক কি ঘটেছিল সে বিষয়গুলো এখনো আমাদের কাছে স্পষ্ট নয়। গণমাধ্যমে যেসব খবরগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর উপরেই ভিত্তি করে এই বিশ্লেষণটি করছি। এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে, এবং তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে তিনি বলেছেন 8 থেকে 10 বা 12 তারিখের ভেতরে যে বিষয়গুলো হয়েছে সেটি হলো যে 12 দিনের যেই যুদ্ধ হয়েছিল তারই একটা কন্টিনিউশন। অর্থাৎ আব্বাস আরাকচি বলছেন যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সম্মিলিতভাবে ইরানের ভেতরে এই ঘটনা ঘটানোর জন্য দায়ী, এবং তাদের ইন্ধনেই এসব হয়েছে, এটি বলা হচ্ছে ইরানের তরফ থেকে। এখন ইরান যদিও বলছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে, তাহলে ইরানে এখন আসলে কি হতে যাচ্ছে? ইরানের পরিস্থিতি কি স্বাভাবিক হয়ে আসবে? আন্দোলন তো কিছুটা স্তিমিত হয়ে এসেছে। এখন পুরো বিষয়টি নির্ভর করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরে। ডোনাল্ড ট্রাম্প কি করবেন তার উপরে অনেক কিছু নির্ভর করছে।
এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন আন্দোলনকারীদেরকে তারা যেন আন্দোলন অব্যাহত রাখে। সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথে তিনি একটা বার্তা দিয়েছেন, যে বার্তায় তিনি লিখেছেন যে সহযোগিতা আসছে, যারা প্রতিবাদ করছে তারা যেন ইরানের প্রতিষ্ঠানগুলোকে দখল করে নেয়, ইরানকে আবারও মহান করতে হবে। এখানে একটি কথা উল্লেখযোগ্য যে ডোনাল্ড ট্রাম্প বলছেন সহযোগিতা আসছে। সহযোগিতা আসছে বলতে ডোনাল্ড ট্রাম্প কি বোঝাচ্ছেন? ডোনাল্ড ট্রাম্প কি সামরিক সহযোগিতার কথা বোঝাচ্ছেন? অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কি ইরানে আক্রমণ করবেন? হোয়াইট হাউস থেকে যে ব্রিফ করা হয়েছে সে ব্রিফে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের সামনে অনেকগুলো বিকল্প রাখা হয়েছে। সেই বিকল্পগুলোর মধ্যে ইন্টারনেট চালু করা, এরকম নানা রকম বিকল্প রয়েছে। তার মধ্যে এয়ার স্ট্রাইক বা বিমান হামলা করার বিকল্পও রয়েছে। এরই মধ্যে যে কাতারে যে ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের, সেখানে যুক্তরাষ্ট্রের অনেকগুলো বিমানের নাড়াচড়া করতে দেখা গেছে, এবং সেখানে রিফুয়েলিং বিমান রয়েছে। অর্থাৎ ইরানের আশেপাশে যুক্তরাষ্ট্র তার সামরিক সম্পর্কে নাড়াচাড়া করছে, এ ব্যাপারটি রয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী সতর্কভাবে পর্যবেক্ষণ করছে পরিস্থিতি এবং যে কোনো ঘটনার জন্য তারা প্রস্তুত আছে, এই বিষয়টি তো গণমাধ্যমে রিপোর্ট হচ্ছেই। তাহলে কি এখন এই ডোনাল্ড ট্রাম্পের কথা থেকে ধরে নিতে হবে যে ডোনাল্ড ট্রাম্প ইরানে একটা আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে? যদি এটি সত্য হয় যে ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে সেখানে কিছু ঝামেলা রয়েছে। কি ঝামেলা? নাম্বার ওয়ান, পশ্চিম এশিয়াতে ইরানের আশেপাশে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের রণতরী নেই, মানে এয়ারক্রাফট বাহী রণতরী এই মুহূর্তে সেখানে ডিপ্লয় করা নেই। তাহলে যদি যুক্তরাষ্ট্র এই এয়ারক্রাফট বাহী রণতরী বা রণতরী গ্রুপ দল ছাড়া ইরানে আক্রমণ করে, তাহলে যুক্তরাষ্ট্রের ফায়ার পাওয়ার অনেকখানি কমে যায়। আবার দ্বিতীয় যে বিপদ সেটি হলো যে ইরান এই পরিস্থিতি সম্পর্কে জানে, এবং ইরান একটা কিছুদিন আগেই মহড়া করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠিকঠাক কাজ করছে কিনা, তাদের মিসাইল সিস্টেমগুলো ঠিকঠাক কাজ করছে কিনা, এগুলো তারা পরীক্ষা করে দেখেছে। যদি সত্যি সত্যি ইরান আক্রান্ত হয়, তাহলে ইরান নিজেও আক্রমণ করবে। কাকে আক্রমণ করবে? ইরান ঘোষণা দিয়ে রেখেছে, তাদের স্পিকার পার্লামেন্টে বক্তৃতা দিয়ে বলেছেন যে ইরান আক্রমণ করবে মার্কিন সামরিক বাহিনী, তারা আক্রমণ করবেন মার্কিন নৌবহরের উপরে, তারা আক্রমণ করবে মার্কিন যেসব ঘাঁটিগুলো রয়েছে মধ্যপ্রাচ্যে, সেসব ঘাঁটিগুলোর উপরে। ঘাঁটিগুলো রয়েছে সৌদি আরবে রয়েছে, ইরাকে রয়েছে, কাতারে রয়েছে, বাহরাইনে রয়েছে, সংযুক্ত আরব আমিরাতে রয়েছে, এরকম বেশ কয়েকটি দেশে ঘাঁটি রয়েছে। আর একটু দূরে যদি আপনি কল্পনা করেন, তাহলে তুরস্কেও যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে। এমনকি বলা হয়ে থাকে যে তুরস্কে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র পর্যন্ত রয়েছে। সুতরাং এই যে পশ্চিম এশিয়ার আরব যে দেশগুলো রয়েছে, তারা যুক্তরাষ্ট্রের এই হামলার ব্যাপারে গভীরভাবে উদ্বিগ্ন। কারণ যুক্তরাষ্ট্রের এই হামলা এই অঞ্চলকে উত্তপ্ত করতে পারে এবং এই অঞ্চলে যুদ্ধ ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারে। এমনকি কাতার তো প্রকাশ্যে এই আক্রমণের বিরোধিতাই করছে, বলছে যে আক্রমণ নয়। তাহলে ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন করণীয় কি আছে? ডোনাল্ড ট্রাম্প এখন এই বিক্ষোভকারীদের ওপরে নির্ভর করে একটা সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু এই বিক্ষোভ তো চিরদিন চলবে না। এরই মধ্যে এই বিক্ষোভ ব্যাপকভাবে দমন করা হয়েছে। যদি আমরা ইরানের মিডিয়া হাউসের যে খবর প্রকাশ করা হয়েছে যে 12,000 মানুষ মারা গেছে, কিংবা রয়টার্স যে খবর দিয়েছে ইরানের কর্মকর্তাদের বরাত দিয়ে 2,000 মানুষ মারা গেছে, এটি যদি সত্য হয় তাহলে সেখানে ব্যাপক দমন পীড়ন হয়েছে, এবং ইরানের ইতিহাসে এত বড় দমন পীড়ন আর হয়নি বললেও অত্যুক্তি করা হবে না। তাহলে এখন ডোনাল্ড ট্রাম্প কি করতে পারেন? তিনি কি তাহলে এই তার যেই সামরিক শক্তি, ফায়ার পাওয়ার কিছুটা কম আছে, অর্থাৎ এয়ারক্রাফট বাহী রণতরীগুলো এখন ইরানের আশেপাশে নেই, পশ্চিম এশিয়াতে নেই, এই সীমিত সামর্থ্য নিয়েই কি যুক্তরাষ্ট্র আক্রমণে ঝাঁপিয়ে পড়বে? নাকি ডোনাল্ড ট্রাম্প সবকিছু ছেড়ে দিবেন, চলে যাক ব্যাপারটা, মাথা ঘামাবেন না? এই সব বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা ক্রুশাল গুরুত্বপূর্ণ সময় যুক্তরাষ্ট্র এখন অতিবাহিত করছে। সেখানে ডোনাল্ড ট্রাম্পকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা ব্রিফ করার কথা রয়েছে বলে গণমাধ্যমগুলো জানাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প কি সিদ্ধান্ত নেন তার উপরে পশ্চিম এশিয়ার দেশগুলোর ভবিষ্যৎ নির্ভর করছে। আগামী দিনে কেমন হবে পশ্চিম এশিয়া, তা এখন ডোনাল্ড ট্রাম্পের টেবিলে। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।